আপনি শুরুতেই বলছিলেন যে ২০০১ ২০০৬ একটু গোছানোর ব্যাপার ছিল, নীতিমালা তৈরি করার ব্যাপার ছিল। তো এবার এসেও তো আবার কি আপনার নীতিমালাতেই বেশি মনোযোগ দিতে হচ্ছে? না, এবারে আমি নীতিমালাতে বেশি মনোযোগ দিচ্ছি না, কারণ এটা তো টোটালি প্রাইভেটাইজ করে ফেলছে। এখন এই প্রাইভেটাইজ জিনিসটাকে আরও অ্যাক্টিভেট করার জন্য, সেটার জন্য আমি চেষ্টা করছি। তার মধ্যে সবচেয়ে বড় আমার জন্য সমস্যা হয়ে গেছে যে পাওয়ার স্টেশন আছে, আমার জ্বালানি নেই। এই জ্বালানিটাকে যাতে আমরা আনতে পারি তাড়াতাড়ি, সেটার ব্যবস্থা করছি। এখন জ্বালানি তো আমরা ইম্পোর্ট করে আনি, এখন ইম্পোর্ট করে এনে যে জ্বালানিটাকে যে আমরা নেব, সে ফ্যাসিলিটি ক্রিয়েট করে দিয়ে যায়নি। মাত্র দুটো অফিসারও করে গেছে এবং একটা মাত্র পাইপলাইন করে গেছে। তো ন্যাচারালি আমার যখন আমি যদি চাইও যদি বেশি গ্যাস নিয়ে আসবো, নিয়ে এসে আমি পার করতে পারবো না, বিকজ আমার লিমিটেশন। মানে এলএনজি যদি আরো আপনি আমদানি করেন আমি পারবো না, আমাকে গ্রাহককে দিতে পারবেন না। না দিব না, কারণ আমাকে এমনভাবে প্ল্যান করতে হয় যে আমি বছরে 116টা কার্গো কিনতে পারি। আমি সেই 116টা কার্গোকে আমি সারা বছরে ভাগ করে নিয়েছি এবং সেইভাবে আমরা অর্ডার করি, সেভাবে আসে, এসে একটা একটা করে এসে দেয়, দিয়ে চলে যায়, আবার আরেকটা লাগে। তো এইখানে আমরা যখন দেখলাম যে এটা কোনো মতেই সম্ভব হচ্ছে না, তখন আমরা থার্ড এফএসআরের জন্য আমরা অর্ডার চায়নাকে দিয়ে দিয়েছি। আমরা সাথে সাথে আমরা ওইখান থেকে বাখরাবাদ পর্যন্ত পাইপলাইন তৈরি করছি, সো দ্যাট এফএসআরটা আসলে আমাকে যেন অন্য কোনো লাইনের উপর ডিপেন্ড করতে না হয়। ডেডিকেটেড লাইন দিয়ে আমি বাখরাবাদে নিয়ে যাব, বাখরাবাদে নিয়ে গেলে ওখান থেকে আমি সারা দেশে সঞ্চালন করতে পারবো। তো এইটা আমরা মানে আমার মনে হয় যে এফএসআর সম্বন্ধে একটা আইডিয়া আমাদের দর্শকদের এবং আমাদের নাগরিকদেরও জানা উচিত। এফএসআরটা হচ্ছে একটা ছোট একটা মেশিন, ওইটা দিয়ে বড় জাহাজ থেকে তেল নিয়ে করে গ্যাসটা নিয়ে যায়, তারপরে পাইপলাইন দিয়ে জায়গা মতো নিয়ে যায়। সেই এফএসআরটা মধ্য সমুদ্রে, তো সেইখানে ওটা বসাতে মানে পানি সমুদ্রের নিচ দিয়ে তো পাইপলাইন নিতে হয়, তো এর জন্য ক্লিয়ার দুইটা উইন্টার দরকার হয়। তা আমরা এখন অর্ডারটা দিয়েছি যাতে আমার সামনে যে উইন্টারটা আছে, আমরা যাতে ওই উইন্টারটাকে অ্যাভেল করতে পারি এবং সারা বছর কাজ করে নেক্সট উইন্টারকে অ্যাভেল করে আবার দুটো শীতকাল লাগবে। হ্যাঁ, দুটো শীতকাল লাগবে হলে আমরা আশা করি যে আমরা বেসে চলতে আসতে পারবো এবং আমরা এর সাথে সাথে আমরা বাখরাবাদের লাইনও কাজেও টেন্ডার করে দিই। এবং এই যে এলএনজির নির্ভরতা বাড়ানো বা আরো আমদানি করা, তাতে গ্যাসের দামের ক্ষেত্রে প্রভাব পড়বে এবং অনেক প্রভাব পড়বে। যেমন কিভাবে শিল্প সামাল দিবে, বা মানে আমাদের কপালটা খারাপ, মানে আমরাও ক্ষমতায় আসলাম, মানে দায়িত্বভার গ্রহণ করলাম, সঙ্গে সঙ্গে যুদ্ধ লেগে গেল, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল। এখন তেলের দাম, গ্যাসের দাম মানে রকেট হাই, $25, $26, $27 পর্যন্ত উঠতেছে। তো আমাদেরকে তো যেহেতু দেশের মানুষকে দিতে হবে, অনেক সময় আই হ্যাভ বট গ্যাস, আমার মনে হয় $25 গ্যাস কিনছি, আমি বাধ্য হয়েছি $25 গ্যাস কিনতে। তো এগুলো করছে এবং ইট ইজ ডেফিনেটলি আমাদের যে রিজার্ভ আছে, রিজার্ভের উপরে চাপ পড়ছে। এই যে আপনার যে আমরা দায়িত্বভার গ্রহণ করার পরেই যে যুদ্ধটা লাগলো, সেই যুদ্ধের কস্টটা ইজ ভেরি হাই। I have to buy 6.36 billion dollar of worth of gas and oil. তা আমরা চিন্তা করতে পারি আমাদের মতো একটা ছোট দেশের আমাদের রিজার্ভের উপরে যদি $6 billion যদি চাপ পড়ে, তাহলে আমাদের মানে ব্যালেন্স অফ পেমেন্ট থেকে শুরু করে জ্বালানি তেল তো অনেকদিন গেল